সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সকলে ভালো আছো। আজকে আমাদের অষ্টম অনলাইন ক্লাস হিসাব বিজ্ঞান বিষয়ের উপর আমরা আলোচনা করছিলাম একতরফা দাখিলা পদ্ধতি, এবং পূর্বের ক্লাসে তোমাদেরকে জানিয়েছিলাম যে আজকে আমরা একতরফা দাখিলা পদ্ধতির বহু নির্বাচনী নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা 2015 সাল থেকে 2019 সাল পর্যন্ত একতরফা দাখিলা পদ্ধতি অধ্যায়ের উপর বোর্ডে যে সকল প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্নগুলি এসেছে সবগুলি বিচার বিশ্লেষণ করে যে প্রশ্নগুলি আমি পেয়েছি সেগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা যদি এই বহু নির্বাচনীগুলি ভালো করে দেখো এবং অনুশীলন করো, তাহলে একতরফা দাখিলা পদ্ধতি অধ্যায়ের উপর যে কোনো ধরনের বহু নির্বাচনী প্রশ্নের উত্তর কিন্তু তোমরা দিতে পারবে। তো আমাদের প্রশ্ন আমরা শুরু করি। যে 1 নাম্বার প্রশ্ন হচ্ছে, দেখো বলা আছে প্রতি মাসের শুরুতে উত্তোলনের পরিমাণ 1000 টাকা, 5% হারে বছরের সুদ কত টাকা? তাহলে আমরা যখন সৃজনশীল অংশ পড়েছিলাম সেখানে উত্তোলন নিয়ে আলোচনা করা হয়েছিল। আমরা জানি যে প্রত্যেক মাসের প্রথমে যদি উত্তোলন করা হয় তাহলে উত্তোলনের সুদ নির্ণয়ের ক্ষেত্রে একটি নির্দিষ্ট ফর্মুলা অনুসরণ করতে হয়। সেটি হচ্ছে মাসিক উত্তোলন গুণ সুদের হার গুণ 13/2 গুণ 13/2 এর জায়গায় চাইলে আমরা 6.5ও দিতে পারি। এই সূত্র অনুযায়ী যদি মান বসাই তাহলে মাসিক উত্তোলন হচ্ছে 1000 টাকা, সুদের হার হচ্ছে 5%, গুণ 13/2 করলে রেজাল্ট আসবে 325 টাকা। তাহলে প্রতি মাসের শুরুতে উত্তোলনের পরিমাণ 1000 টাকা, 5% হারে বছরের সুদের পরিমাণ হবে 325 টাকা। তো এখানে প্রতি মাসের শুরুতে বলা আছে, কোথাও প্রতি মাসের শেষেও বলা থাকতে পারে। যখন প্রশ্নে যেভাবে বলা থাকবে সেই নিয়মে আমরা উত্তোলনের সুদ ধার্য করব। প্রতি মাসের শেষে যদি বলা হয়, এখানে শুধু পরিবর্তন হবে গুণ 13-র পরিবর্তে এখানে হবে গুণ 11/2, মানে 6.5 হবে প্রতি মাসের প্রথমে হলে 6.5 মাস বা 6.5 মাসের সুদ ধরতে হয়। যদি প্রতি মাসের শেষে হয় তাহলে 5.5 মাসের সুদ ধরতে হয়, মাঝামাঝি হলে 6 মাসের সুদ ধরতে হয়। প্রতি মাসের শুরুতে বললে আমরা এভাবে সুদ নির্ণয় করতে পারবো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি প্রয়োগের ক্ষেত্র কোথায়? আমরা একদম প্রথম ক্লাসেই কিন্তু আলোচনা করেছিলাম যে একতরফা দাখিলা পদ্ধতি সাধারণত এক মালিকানা কারবার এবং ক্ষুদ্রায়তন ব্যবসায়ী কিন্তু একতরফা দাখিলা পদ্ধতি প্রয়োগ করা হয়। যৌথ মূলধনী কারবার বা অংশীদারি কারবার বা রাষ্ট্রীয় কারবারে কখনো একতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করা হয় না। 3 নম্বর প্রশ্ন দেখো, মিসেস তানিশার প্রারম্ভিক মূলধন 70,000 টাকা এবং সমাপনী মূলধন হচ্ছে 90,000 টাকা। মিসেস তানিশা কারবারে অতিরিক্ত মূলধন বাবদ আরও 10,000 টাকা প্রদান করলে একতরফা দাখিলা পদ্ধতিতে এর প্রভাব কি হবে? 1 নম্বর অপশন হচ্ছে নিট লাভের পরিমাণ 10,000 টাকা হ্রাস পাবে। 2 নম্বর হচ্ছে বিষয় বিবরণীতে সমাপনী মূলধন 90,000 টাকা অপরিবর্তিত থাকবে। 3 নম্বর অপশন হচ্ছে সমাপনী মূলধন 10,000 টাকা বৃদ্ধি পাবে। তো জানতে চাচ্ছে নিচের কোনটি সঠিক, 1 ও 2, 2 ও 3, 1 ও 3 নাকি 1, 2 ও 3? তাহলে দেখো, যদি অতিরিক্ত মূলধন ব্যবসায় আসে তাহলে কি হয়? অতিরিক্ত মূলধন আমরা যখন লাভ ক্ষতি নির্ণয় করি বা নিট লাভ নির্ণয় করতে যাই তখন কিন্তু অতিরিক্ত মূলধন লাভ লোকসান বিবরণীর বাম পাশে বসে। তার মানে ডান পাশের যোগফল থেকে বাম পাশ বাদ দিলেই কিন্তু আমরা নিট লাভ পাই। যেহেতু ডান পাশের যোগফল থেকে বাম পাশ বাদ দিলে নিট লাভ পাওয়া যাবে, অতিরিক্ত মূলধন 10,000 টাকা কিন্তু নিট লাভের পরিমাণকে হ্রাস করবে। নিট লাভের পরিমাণ হ্রাস করবে, তার মানে 1 নম্বর অপশন ঠিক আছে। এরপরে 2 নম্বর অপশন হচ্ছে বিষয় বিবরণীতে সমাপনী মূলধন 90,000 টাকা অপরিবর্তিত থাকবে। হ্যাঁ, সমাপনী মূলধন অপরিবর্তিত থাকবে, কারণ হচ্ছে একদিকে নিট লাভের হ্রাস পাওয়ার কারণে মূলধন কমবে, অন্যদিকে আবার 10,000 টাকা অতিরিক্ত মূলধন প্রারম্ভিক মূলধনের সাথে যোগ হয়ে সমাপনী মূলধন পূর্বের মতোই থাকবে, মানে 90,000 টাকা থাকবে। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর অপশন সঠিক। 3 নম্বর অপশন ছিল সমাপনী মূলধন 10,000 টাকা বৃদ্ধি পাবে, এটি সম্ভব নয়। তাহলে আমাদের উত্তর হবে ক, 1 ও 2। এর পরের প্রশ্নটি একটু উদ্দীপক দেখো। জনাব সাকিব আল হাসান 2014 সালে 1 জানুয়ারি তারিখে 50,000 টাকা নিয়ে কারবার আরম্ভ করে। 31 ডিসেম্বর 2014 সালে তার সম্পদ ও দায়ের পরিমাণ ছিল নিম্নরূপ।
দায়সমূহের মধ্যে ব্যাংক জমাতিরিক্ত আছে দেখো 10,000 টাকা, প্রদেয় হিসাব 15,000 টাকা, বকেয়া খরচ 5,000 টাকা, 15% ঋণের পাশে আবার একটি তারিখ আছে দেখো 31/1/2014, তার মানে হচ্ছে 2014 সালের জানুয়ারি 31 তারিখে এই ঋণ নেওয়া হয়েছে 10,000 টাকা। এরপরে বলা আছে সম্পদসমূহ নগদ উদ্বৃত্ত 20,000 টাকা, প্রাপ্য হিসাব 25,000 টাকা, মজুদ পণ্য 15,000 টাকা এবং 10% বিনিয়োগ 30/6/14 তারিখ, তার মানে হচ্ছে 2014 সালের জুনের 30 তারিখে এই বিনিয়োগ করা হয়েছে 30,000 টাকা। তো প্রথমে জানতে চাচ্ছি কি জনাব সাকিব আল হাসানের সমাপনী মূলধন কত। আমরা জানি সমাপনী মূলধন নির্ণয় করতে হয় সমাপনী সম্পদ থেকে সমাপনী দায় বাদ দিয়ে। এখানে যে সকল সমাপনী সম্পদ দেয়া আছে সেগুলির সমষ্টি নির্ণয় করলে হবে 90,000 টাকা এবং দায় যেগুলি দেয়া আছে সেগুলির সমষ্টি নির্ণয় করলে হবে 40,000 টাকা। তাহলে 90,000 টাকা থেকে 40,000 টাকা বাদ দিলে আমরা সমাপনী মূলধন পাবো 50,000 টাকা। এর পরের প্রশ্নে বলা আছে জনাব সাকিব আল হাসানের 31 ডিসেম্বর 2014 তারিখে মোট চলতি দায় কত। তো চলতি দায়ের জন্য যে দায়গুলি দেওয়া ছিল তার মধ্যে দুটি চলতি দায় আছে, একটি হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত এবং অন্যটি হচ্ছে দুইটি না তিনটি চলতি দায় আছে, ব্যাংক জমাতিরিক্ত, প্রদেয় হিসাব, বকেয়া খরচ। মোট 4টি দায় ছিল, একটি ঋণ। তাহলে ঋণ দীর্ঘমেয়াদী দায়, বাকি 3টি হচ্ছে চলতি দায় এবং চলতি দায়ের সমষ্টি তাহলে 30,000 টাকা। ব্যাংক জমাতিরিক্ত 10,000, প্রদেয় হিসাব 15,000 এবং বকেয়া খরচ 5,000 টাকা মিলে। এরপরে বলা আছে যদি মোট লাভ 11,500 টাকা হয় তবে 31 ডিসেম্বর 2014 তারিখে নিট লাভের পরিমাণ কত। তাহলে নিট লাভ আমরা কিভাবে নির্ণয় করব, যেহেতু আমাদেরকে মোট লাভ দেওয়া আছে। এখানে দেখো একটি বিনিয়োগ ছিল, বিনিয়োগের পাশে একটি তারিখ ছিল, বিনিয়োগের সুদের হার দেওয়া ছিল। তাহলে বিনিয়োগের সুদ আমাদের আয় বৃদ্ধি করবে, মোট লাভের সাথে বিনিয়োগের সুদ যোগ হবে। এবং ঋণ ছিল, ঋণের পাশে সুদের হার দেওয়া ছিল এবং তারিখও দেওয়া ছিল। ঋণের সুদ প্রদান করতে হবে, ঋণের সুদ আমাদের জন্য ব্যয় বাদ দিলে আমরা নিট লাভ পেয়ে যাব। তাহলে মোট লাভ 11,500, বিনিয়োগ হচ্ছে 30,000 টাকা, 10% হচ্ছে সুদের হার এবং পাশে তারিখ ছিল 30/6/2014, মানে জুনের 30 তারিখ। তার মানে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 6 মাসের সুদ হবে। ঋণের সুদ বাদ যাবে, ঋণের কথা বলা ছিল 31/1/2014, মানে জানুয়ারি 31 তারিখে, তার মানে 11 মাসের সুদ ধরতে হবে। তাহলে মোট লাভ থেকে মোট লাভের সাথে বিনিয়োগের সুদ যোগ করে ঋণের সুদ বাদ দিলে আমাদের নিট লাভ আসবে 11,625 টাকা। 7 নম্বর, পাওনাদারের প্রারম্ভিক ও সমাপনী জের যথাক্রমে 10,000 টাকা ও 12,000 টাকা, ধারে ক্রয়ের পরিমাণ হচ্ছে 60,000 টাকা। পাওনাদারকে নগদে পরিশোধের পরিমাণ কত। দেখো পাওনাদারের প্রারম্ভিক জের মানে হচ্ছে পাওনাদার আমাদের কাছ থেকে 10,000 টাকা পাবে, আমরা আরও এই বছরে ধারে ক্রয় করেছি 60,000 টাকা। তাহলে মোট পাওনাদার আমাদের কাছ থেকে পাবে 70,000 টাকা। এবং হিসাবকালের শেষে যদি পাওনাদার 12,000 টাকা থাকে তার মানে হচ্ছে 70,000 টাকা থেকে 12,000 টাকা আর আমাদের বাকি আছে তাকে দেয়ার। দ্যাট মিন্স 70,000 থেকে 12,000 গেলে যে 58,000 টাকা থাকে সেটি আমরা পরিশোধ করেছি। সো এভাবে আমরা পাওনাদারকে নগদে কত টাকা পরিশোধ করা হয়েছে তা জানতে পারি। এটি হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতিকে দুতরফা দাখিলায় রূপান্তর করার সময় এভাবে কিন্তু পাওনাদারকে কত টাকা পরিশোধ করা হয়েছে এটা জানা যায়। তাহলে আমরা কি করব, প্রারম্ভিক পাওনাদারের সাথে ধারে ক্রয় যোগ করে সমাপনী পাওনাদার বাদ দিলেই কিন্তু পাওনাদারকে কত টাকা পরিশোধ করেছি আমরা জানতে পারবো। একইভাবে অনেক সময় জানতে চাইতে পারে যে দেনাদার থেকে প্রাপ্তি, সেখানে প্রারম্ভিক দেনাদার, সমাপনী দেনাদার এবং ধারে বিক্রয় দেয়া থাকতে পারে। সেখানে একই সূত্র অনুসরণ করবা, প্রারম্ভিক দেনাদার যোগ ধারে বিক্রয় বাদ সমাপনী দেনাদার। এরপরে 8 নম্বর প্রশ্ন বলা আছে কোনটি একতরফা দাখিলা পদ্ধতিতে সংরক্ষণ করা হয় না। অপশন হচ্ছে 4টি, দায় হিসাব, সম্পত্তি হিসাব, নামিক হিসাব এবং নগদান হিসাব। তা আমরা আমাদের যখন একদম প্রথম ক্লাস ছিল, প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে একতরফা দাখিলা পদ্ধতিতে নামিক হিসাবগুলিকে সংরক্ষণ করা হয় না। তাহলে আমাদের উত্তর হচ্ছে নামিক হিসাব একতরফা দাখিলা পদ্ধতিতে সংরক্ষণ করা হয় না। এরপর একটু উদ্দীপক আছে, জনাব ইলিয়াস তার ব্যবসায়ের হিসাব একতরফা দাখিলা পদ্ধতিতে রাখেন। 2014 সালে তার প্রারম্ভিক ও সমাপনী মূলধন ছিল যথাক্রমে 2 লক্ষ টাকা ও 3 লক্ষ টাকা। উক্ত বছরে তিনি নগদ 20,000 টাকা উত্তোলন করেন এবং নগদ 50,000 টাকা অতিরিক্ত মূলধন বাবদ আনায়ন করেন। তো প্রশ্নে জানতে চাওয়া হচ্ছে 9 নম্বর প্রশ্ন, 2014 সালে জনাব ইলিয়াসের নিট লাভ কত টাকা।
তাহলে তোমরা একটু খেয়াল করো, আমরা সৃজনশীল অংশ যখন সমাধান করেছি সেখানে যখন নিট লাভ নির্ণয় করতাম তাহলে কি করতাম, লাভ লোকসান বিবরণী ক্রেডিট সাইডে সমাপনী মূলধন থাকতো, উত্তোলন থাকতো, ডেবিট সাইডে প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধন থাকতো। সমাপনী মূলধন থেকে প্রারম্ভিক মূলধন বাদ দিয়েই কিন্তু নিট লাভ নির্ণয় করা হয়। এর সাথে উত্তোলন থাকলে সমাপনী মূলধনের সাথে যোগ হয়, এদিকে আবার অতিরিক্ত মূলধন থাকলে প্রারম্ভিক মূলধনের সাথে যোগ হয়ে বাদ যায়। তাহলে নিট লাভ সমান হচ্ছে সমাপনী মূলধন যোগ উত্তোলন বাদ প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। লাভ লোকসান বিবরণী যদি আমরা সঠিকভাবে বুঝি তাহলে এই নিট লাভ নির্ণয় করা খুবই সহজ বিষয়। তাহলে সমাপনী মূলধন 3 লক্ষ টাকা, উত্তোলন 20,000 টাকা, যোগফল 3,20,000 টাকা, প্রারম্ভিক মূলধন 2 লক্ষ, অতিরিক্ত মূলধন 50,000, মোট 2,50,000 বাদ দিলে আমরা নিট লাভ পাবো 70,000 টাকা। এরপরের প্রশ্নে বলা আছে, উক্ত বছরে যদি জনাব ইলিয়াস আরও 20,000 টাকা উত্তোলন করতেন তাহলে নিট লাভে কি পরিবর্তন আসবে। দেখো, যদি 20,000 টাকা জনাব ইলিয়াস উত্তোলন করেন আরও, তাহলে এই 20,000 টাকার সাথে আরও 20,000 টাকা যোগ হয়ে এখানে হয়ে যাবে 3,40,000 টাকা। 3,40,000 থেকে 2,50,000 টাকা যদি আমরা তখন বাদ দিই তখন এখানে রেজাল্ট হবে 90,000 টাকা। তার মানে 20,000 টাকা নিট লাভ বাড়বে। তাহলে উত্তর হচ্ছে নিট লাভ আরও 20,000 টাকা বৃদ্ধি পাবে। এরপরের প্রশ্নে বলা আছে, প্রতি মাসের শেষে উত্তোলন করলে মাসিক উত্তোলনের উপর কত মাসে সুদ ধার্য করতে হবে। 1 নম্বর প্রশ্ন আলোচনা করার সময় আমরা বলছিলাম যদি প্রতি মাসের শেষে উত্তোলন করা হয় তাহলে 5.50 মাস মানে 5.5 মাসের সুদ ধার্য করতে হয়। তারপরের প্রশ্নে 12 নম্বর প্রশ্নে বলা আছে, প্রত্যেক মাসের শেষ তারিখে 4,000 টাকা 400 টাকা করে উত্তোলন করা হলো, উত্তোলনের উপর সুদের হার 10% হলে উত্তোলনের সুদের পরিমাণ কত হবে। তাহলে এর আগের প্রশ্নের সাথে এটার মিল আছে যে 5.5 মাসের আমরা সুদ ধরবো, উত্তোলনের সুদ সমান মাসিক উত্তোলন গুণ সুদের হার গুণ 11 ভাগ 2, 11কে 2 দিয়ে ভাগ করলে 5.5 আসবে রেজাল্ট। সো এখানে 11 দিয়ে গুণ 2 দিয়ে ভাগ না করে সরাসরি 5.5ও কিন্তু আমরা লিখতে পারি। তাহলে রেজাল্ট হচ্ছে 220 টাকা। 13 নম্বর প্রশ্নে বলা আছে, একতরফা দাখিলা পদ্ধতিতে ব্যবসায়ের আর্থিক অবস্থা জানতে প্রস্তুত করা হয়। কি প্রস্তুত করা হয়? আমরা ব্যবসায়ের আর্থিক অবস্থা জানার জন্য একতরফা দাখিলা পদ্ধতিতে কি বৈষয়িক বিবৃতি প্রস্তুত করব, নাকি উদ্বর্তপত্র প্রস্তুত করব, নাকি লাভ লোকসান হিসাব প্রস্তুত করব, নাকি বিশদ আয় বিবরণী প্রস্তুত করব। এটি এখন তোমাদের জন্য খুবই সহজ বিষয় যে একতরফা দাখিলা পদ্ধতিতে আর্থিক অবস্থা জানার জন্য বৈষয়িক বিবৃতি প্রস্তুত করা হয়। তাহলে উত্তর হবে ক। এরপরের উদ্দীপক হচ্ছে 1/1/2013 তারিখে মিস্টার আজাদ নগদ 80,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। সারা বছরে তিনি ব্যবসা থেকে 20,000 টাকা পারিবারিক ব্যয় পরিশোধ করেন। উক্ত বছরে তার নিট আয় হয় 32,000 টাকা, কিছু ব্যবসায়িক খরচ বকেয়া রয়েছে। এই হচ্ছে উদ্দীপক। 14 নম্বর প্রশ্নে জানতে চাচ্ছে, বছর শেষে মিস্টার আজাদের মোট সম্পদের পরিমাণ কত হবে। আমরা জানি মোট সম্পদ যা হয় মোট দায়ও তাই হয়, তাহলে দায় মালিকানা সত্ত্বেও তাই হবে। যদি আমরা মোট সম্পদ, এখানে সম্পদ সম্পর্কিত কোনো তথ্য দেয়া নেই কিন্তু যা দেয়া আছে এগুলি দিয়ে দায় মালিকানা সত্ত্ব কত আমরা নির্ণয় করতে পারবো। দেখো, নগদ 80,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন উনি, তাহলে এটি তার মূলধন, প্রারম্ভিক মূলধন। সারা বছরের ব্যবসা থেকে 20,000 টাকা পারিবারিক ব্যয় পরিশোধ করেন, এটি হচ্ছে উত্তোলন। 80,000 থেকে 20,000 বাদ দিলে থাকবে 60,000 টাকা, এবং তার নিট আয় হয় 32,000। 60,000 টাকার সাথে 32,000 টাকা যদি আমরা যোগ করি, মালিকানা সত্ত্ব হবে 92,000 টাকা। যেহেতু অন্য কোনো দায় নেই, দায় মালিকানা সত্ত্বের পরিমাণ 92,000 টাকা, দায় মালিকানা সত্ত্ব যদি 92,000 টাকা হয় তাহলে একটি প্রতিষ্ঠানের সম্পদও তাই হবে, কারণ হিসাব সমীকরণ অনুযায়ী আমরা এটি জানি, সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। তাহলে উত্তর হবে 92,000। সবসময় সম্পদ বের করার জন্য যে সম্পদই থাকতে হবে এমন নয়, দায় মালিকানা সত্ত্ব থাকলেও কিন্তু আমরা সম্পদের পরিমাণ নিরূপণ করতে পারি, কারণ দায় মালিকানা সত্ত্ব যা হবে সম্পদও তাই হবে। এরপরের প্রশ্ন হচ্ছে, মিস্টার আজাদের মালিকানা সত্ত্ব প্রভাবিত হয় কি কারণে? মিস্টার আজাদের মালিকানা সত্ত্ব প্রভাবিত হতে পারে পারিবারিক প্রয়োজনে ব্যবসা থেকে খরচ দ্বারা। হ্যাঁ, আমরা একটু আগেই দেখলাম ব্যবসায়ী থেকে যে পারিবারিক প্রয়োজনে ব্যবসা থেকে যে টাকা খরচ করেছেন সেটি তার মালিকানা সত্ত্বকে হ্রাস করেছে। ব্যবসায়িক আয় দ্বারা, ব্যবসায়িক আয় মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে। অপরিশোধিত ব্যয় দ্বারা, কোনো ব্যয় যদি অপরিশোধিত থাকে সেটা একদিকে ব্যয় বৃদ্ধি করে, অন্যদিকে দায় বৃদ্ধি করে, সো এটিও মালিকানা সত্ত্বকে প্রভাবিত করবে। সুতরাং এই প্রশ্নের উত্তর হবে গ, মানে 1, 2 ও 3 তিনটি, কিন্তু 3টি অপশনই এই প্রশ্নের জন্য সত্য। 16 নম্বর, একতরফা দাখিলা পদ্ধতি অনুসারে ব্যক্তিগত
সম্পদ বিক্রি করে ব্যবসায় অর্থ সরবরাহ করলে নিট লাভের উপর কী প্রভাব পড়ে? ব্যক্তিগত সম্পদ বিক্রয় করে ব্যবসায়ে অর্থ সরবরাহ করলে সেটিকে আমরা অতিরিক্ত মূলধন বলি। অতিরিক্ত মূলধন নিট লাভের পরিমাণ কমিয়ে দেয়, মনে রাখতে হবে। তাহলে লাভ যদি কম হয় প্রতিষ্ঠানকে আয়কর কম দিতে হবে, লাভ যদি বেশি হয় তাহলে আয়কর বেশি দিতে হবে। যেহেতু অতিরিক্ত মূলধন লাভ কমিয়ে দিবে, আয়কর কম দিতে হবে। 1 নম্বর অপশন এই প্রশ্নের জন্য সঠিক। 2 নম্বর অপশন সঠিক নয়। 3 নম্বর হচ্ছে বৈষয়িক বিবৃতি পরিবর্তন হবে। স্বাভাবিকভাবে অতিরিক্ত মূলধন দিলে বৈষয়িক বিবৃতিতে যে ফলাফল সেটি পরিবর্তন হবে। তাহলে এই প্রশ্নের জন্য সঠিক উত্তর হচ্ছে 1 ও 3। এরপরে আরও একটি উদ্দীপক আছে, দেখো। জনাব মাশরাফি 1 জানুয়ারি 2015 তারিখে 3 লক্ষ টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। বৎসর শেষে তার সম্পদ ও দায় নিম্নরূপ। দেখো, নগদ উদ্বৃত্ত দেয়া আছে 1 লক্ষ টাকা, ডেলিভারি ভ্যান 50,000 টাকা, প্রাপ্য হিসাব 70,000 টাকা, প্রদেয় হিসাব আছে 1,50,000 টাকা, সমাপনী মজুত পণ্য হচ্ছে 5 লক্ষ টাকা, বিনিয়োগ দেয়া আছে 80,000 টাকা, ব্যাংক জমার ক্রেডিট ব্যালেন্স, ব্যাংক জমার ক্রেডিট ব্যালেন্স মানে হচ্ছে ব্যাংক জমা অতিরিক্ত 30,000 টাকা হলে ব্যবসায়ের নিট লাভ কত? তাহলে নিট লাভ নির্ণয় করতে গেলে আমাদের কি লাগবে? সমাপনী মূলধন থেকে প্রারম্ভিক মূলধন বাদ দিতে হবে। এখানে যা তথ্য দেয়া আছে সব সমাপনী মূলধন সম্পর্কিত, বছরের শেষে সম্পত্তি দায় দেয়া আছে এবং প্রারম্ভিক মূলধন দেয়া আছে। আমরা সমাপনী মূলধন থেকে প্রারম্ভিক মূলধন বাদ দিলেই কিন্তু নিট লাভ পেয়ে যাব। সমাপনী মূলধন আসবে কিভাবে? সমাপনী সম্পত্তি বিয়োগ সমাপনী দায় বিয়োগ প্রারম্ভিক মূলধন। সমাপনী সম্পত্তিগুলি যদি আমরা যোগ করি তাহলে সমষ্টি হবে 8 লক্ষ টাকা, সমাপনী দায়ের সমষ্টি হবে 1,80,000 টাকা। সমাপনী সম্পত্তিতে সমাপনী দায় বাদ দিলে যা আসবে 6,20,000 টাকা। সেখান থেকে প্রারম্ভিক মূলধন 3 লাখ বাদ দিলে আমরা পাবো 3,20,000 টাকা নিট লাভ। এরপরে প্রশ্ন হচ্ছে, প্রত্যেক মাসের প্রথমে উত্তোলন করলে কত মাসের উত্তোলনের সুদ ধরতে হবে? এটি আমাদের 1 নম্বর প্রশ্ন ছিল। প্রত্যেক মাসের প্রথমে হলে 6.50 মাস মানে 6.5 মাসের সুদ ধরতে হবে। সঠিক উত্তর হচ্ছে 6.50 মাস। একতরফা দাখিলা পদ্ধতিতে কিভাবে লাভ বা ক্ষতি নির্ণয় করা হয়? মোট আয় থেকে মোট ব্যয় বাদ দেওয়া হয়, অপশন 1। ক, নিট আয় থেকে নিট ব্যয় বাদ দেওয়া হয়। সমাপনী মূলধন থেকে প্রারম্ভিক মূলধন বাদ দেওয়া হয়। মোট সম্পত্তি থেকে মোট ব্যয় মোট দায় বাদ দেওয়া হয়। তাহলে আমরা জানি একতরফা দাখিলা পদ্ধতিতে মূলধনের ভিত্তিতে লাভ বা ক্ষতি নির্ণয় করা হয়। তার মানে সমাপনী মূলধন থেকে প্রারম্ভিক মূলধন বাদ দিলে আমরা লাভ বা ক্ষতি পাবো। উত্তর হবে গ। এরপর আরও একটি উদ্দীপক আছে, দেখো। জনাব মুবিনের কারবারে সমাপনী মূলধন ছিল 63,000 টাকা। ওই বছরের মাঝামাঝি সময়ে মুবিন কারবারে 18,000 টাকা সরবরাহ করেন এবং 12,000 টাকা উত্তোলন করেন। ওই বছরে 24,000 টাকা নিট লাভ হয়েছিল। উত্তোলনের উপর 5% সুদ ধার্য করা হয়েছিল। তো প্রথম প্রশ্নে জানতে চাওয়া হচ্ছে যে জনাব মুবিনের প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত? দেখো, প্রারম্ভিক মূলধন বের করার জন্য যদি আমরা একটি লাভ লোকসান বিবরণী খসড়া দেখি তাহলে কিন্তু খুব সহজে এটি আমরা করতে পারবো। যে লাভ লোকসান বিবরণীতে ডান পাশে সমাপনী মূলধন বসে, এখানে সমাপনী মূলধন দেওয়া আছে 63,000 টাকা, উত্তোলন বসে 12,000 টাকা দেওয়া আছে। বাম পাশে প্রারম্ভিক মূলধন বসবে, এটি আমাদের কাছে এখন নেই, কিন্তু বাকিগুলি দেওয়া আছে। অতিরিক্ত মূলধন 18,000 টাকা, নিট লাভ 24,000 টাকা। তাহলে দেখো, আমরা এটি তো জানি যে ডান পাশ এবং বাম পাশের যোগফল দুই দিকে সমান হবে। তাহলে এইদিকে ডান পাশের যোগফল যদি 75,000 টাকা হয়, বাম পাশের যোগফল অবশ্যই 75,000 টাকা হবে। তাহলে এই 75,000 টাকা যদি হতে হয়, এখানে আছে 18,000 টাকা অতিরিক্ত মূলধন, নিট লাভ আছে 24,000 টাকা। তাহলে আর 75,000 টাকা হওয়ার জন্য আর কত টাকা দরকার? 75,000 টাকা থেকে এই 18,000 24,000 বাদ দিলেই কিন্তু আমরা প্রারম্ভিক মূলধন কত পেয়ে যাব। তাহলে প্রারম্ভিক মূলধন হবে 33,000 টাকা। উত্তর হচ্ছে 33,000। এরপরের প্রশ্নে বলা আছে, ওই বছরে 10% হারে মূলধনের সুদের পরিমাণ নির্ণয় করো। 10% হারে মূলধনের সুদের পরিমাণ যদি আমরা নির্ণয় করি, মূলধনের সুদ আমরা নির্ণয় করতে হয় সবসময় প্রারম্ভিক মূলধনের উপর। যদি অতিরিক্ত মূলধনের তারিখ দেওয়া থাকে তাহলে অতিরিক্ত মূলধনের উপরও সুদ ধরতে হবে। এখানে বলা আছে অতিরিক্ত মূলধন বছরের মাঝামাঝি সময়ে দেয়া হয়েছে। তাহলে প্রারম্ভিক মূলধন হচ্ছে 33,000 টাকা। 33,000 টাকার 10% আসবে 3,300 টাকা। অতিরিক্ত মূলধন বছরের মাঝামাঝি সময়ে দেওয়া হয়েছে 18,000 টাকা, 10% 1,800 টাকা। যেহেতু বছরের মাঝামাঝি সময় দেওয়া হয়েছে 6 মাসের সুদ ধরতে হবে। তাহলে 6 মাসের পাবো কীভাবে? 10% করলে আসবে 12 মাসের সুদ। 12 দিয়ে ভাগ করে 6 দিয়ে গুণ করলে আমরা 6 মাসের সুদ পাবো। তাহলে
মূলধনের সুদের পরিমাণ হচ্ছে 4,200 টাকা। এরপরের প্রশ্নে বলা আছে একতরফা দাখিলা পদ্ধতিকে দুতরফা দাখিলা পদ্ধতিতে রূপান্তরের সময় প্রদেয় বিল হিসাব ও পাওনাদার হিসাব হতে নিরূপণ করা হয়। মানে একতরফা দাখিলা পদ্ধতিকে যখন আমরা দুতরফা দাখিলায় রূপান্তর করি, প্রদেয় বিল হিসাবের সাহায্যে এবং পাওনাদার হিসাবের সাহায্যে কোন বিষয়গুলি নিরূপণ করা হয়? প্রথম অপশন হচ্ছে নগদ ক্রয়ের পরিমাণ। নগদ ক্রয় তো আমরা নগদান বইয়ের সাহায্যে বের করতে পারি, তাহলে এটি সঠিক অপশন নয়। 2 নম্বর হচ্ছে প্রদেয় বিলের স্বীকৃতির পরিমাণ। হ্যাঁ, আমরা প্রদেয় বিল হিসাবের সাহায্যে কিন্তু প্রদেয় বিলে কত টাকা স্বীকৃতি প্রদান করা হয়েছে সেটি নিরূপণ করতে পারি, তাহলে এটি সঠিক। এবং ধারে ক্রয়ের পরিমাণ, হ্যাঁ, পাওনাদার হিসাবের সাহায্যে বা প্রদেয় হিসাবের সাহায্যে কিন্তু আমরা ধারে ক্রয়ের পরিমাণ নিরূপণ করি, তাহলে এখানে 2 নম্বর এবং 3 নম্বর অপশন সঠিক। তাহলে দেখো একতরফা দাখিলা পদ্ধতিকে দুতরফা দাখিলায় রূপান্তর করতে গেলেও যে সমস্যাগুলির সমাধান আমরা করেছি সেখান থেকেও কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন আসতে পারে। তাহলে বহু নির্বাচনী প্রশ্ন আসলে সৃজনশীল অংশ বা অঙ্কের সমাধান যে যত ভালো পারবে তার জন্যে বহু নির্বাচনী অংশটা কিন্তু তত বেশি সহজ হয়ে যায়। এর পরের প্রশ্নে আছে মালিক ব্যবসা হতে প্রত্যেক মাসে নগদ 1,000 টাকা এবং বছরে মোট 1,000 টাকার পণ্য উত্তোলন করলে 10% হারে উত্তোলনের সুদ কত? এখানে দেখো উত্তোলনের কোনো নির্দিষ্ট সময়ের কথা বলা নেই, মাসের প্রথমে, মাসের শেষে, মাসের মাঝামাঝি বা কোনো নির্দিষ্ট তারিখ এই ধরনের বলা নেই। যদি এরকম বলা না থাকে তাহলে গড় পদ্ধতিতে সুদ ধরতে হয়। আমরা যখন সৃজনশীল অংশ করেছি একতরফা দাখিলা পদ্ধতিকে দুতরফা দাখিলায় রূপান্তরের প্রথম যে অঙ্কের সমাধান করেছি সেখানেই কিন্তু এরকম একটি নিয়ম ছিল। আরেকটি বিষয় মনে রাখতে হবে, পণ্য উত্তোলনের উপর আমরা সুদ ধরবো না। তাহলে নগদ উত্তোলন 1,000 টাকা করে 12 মাসে উত্তোলন হবে 12,000 টাকা। 12,000 টাকা 10% নিলে আসবে 1,200 টাকা। যেহেতু গড় পদ্ধতি মানে 6 মাসের সুদ ধরতে হবে, 12 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ করলেই কিন্তু আমরা উত্তোলনের সুদের পরিমাণ পেয়ে যাব। তাহলে আমাদের উত্তোলনের সুদ হচ্ছে 600 টাকা। এর পরের প্রশ্নে বলা আছে মিস্টার শিপনের সমাপনী মূলধন 30,000 টাকা, প্রারম্ভিক মূলধনের চেয়ে 20% কম। মূলধনের সুদ 5% হলে সুদের পরিমাণ কত? এখানে দেখো মূলধনের সুদের হার দেওয়া আছে 5%, তাহলে সুদ নির্ণয় করতে বলছে। এখন আমাদের মনে রাখতে হবে আমরা যে মূলধনের সুদ নির্ণয় করি তাহলে তার জন্য আমাদেরকে প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হবে। এখানে কিন্তু প্রারম্ভিক মূলধন সরাসরি না দিয়ে বলা আছে সমাপনী মূলধন, এবং সমাপনী মূলধনের পরিমাণের কথা উল্লেখ করা হয়েছে যে এটি প্রারম্ভিক মূলধনের চেয়ে 20% কম। প্রারম্ভিক মূলধন যা ছিল তার চেয়েও 20% কম। তাহলে প্রারম্ভিক মূলধনের চেয়ে 20% কম হওয়ার অর্থ হচ্ছে সমাপনী মূলধন প্রারম্ভিক মূলধন যা থাকবে তার 80%। সমাপনী মূলধন প্রারম্ভিক মূলধন যা থাকবে তার 80%। তাহলে 80% যদি 30,000 টাকা হয়, 100% কত? 100% যদি আমরা বের করি তাহলেই প্রারম্ভিক মূলধন পেয়ে যাবে। ঠিক ঐকিক নিয়মে করলেই হয়ে যাবে। 80% সমান যদি 30,000 টাকা হয় তাহলে 1% সমান হবে 30,000 ভাগ 80। 100% সমান কত? 100% সমান যা হবে তাহলে সেটি হবে আমাদের প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন যা হয় তার 5% সুদ নির্ণয় করলে আমরা প্রারম্ভিক মূলধনের সুদ পেয়ে যাবো 1,875 টাকা। 1,875 টাকা। এর পরের প্রশ্নে বলা আছে একতরফা দাখিলা পদ্ধতিতে কোন কোন হিসাব সংরক্ষণ করা হয়? কোন কোন হিসাব সংরক্ষণ করা হয়? দেখো এর আগের একটি আমরা প্রশ্ন পেয়েছি যেখানে বলা ছিল কোন হিসাব সংরক্ষণ করা হয় না, সেখানে সংরক্ষণ করা হয় না নামিক হিসাব, আর এখানে বলা আছে কোন হিসাব সংরক্ষণ করা হয়। তাহলে অপশন দেওয়া আছে নামিক হিসাব, সম্পত্তি হিসাব, নামিক ও ব্যক্তিবাচক হিসাব, নগদান ও ব্যক্তিবাচক হিসাব। আমরা আমাদের সৃজনশীল অংশের মানে একতরফা দাখিলা পদ্ধতির উপর একদম প্রথম ক্লাস, যেটি আমাদের অনলাইনের প্রথম ক্লাস ছিল, সেখানেই কিন্তু আমরা আলোচনা করেছি একতরফা দাখিলা পদ্ধতিতে নগদান ও ব্যক্তিবাচক হিসাব সংরক্ষণ করা হয়। তাহলে উত্তর হবে ঘ, নগদান ও ব্যক্তিবাচক হিসাব। এরপরে বলা আছে 26 নম্বর প্রশ্ন একতরফা দাখিলা পদ্ধতিতে কিভাবে লাভ ক্ষতি নির্ধারণ করা হয়? লাভ ক্ষতি বিবরণীর মাধ্যমে, মালিকানা সত্ত্ব বিবরণীর মাধ্যমে, বৈষয়িক বিবরণীর মাধ্যমে, নাকি লাভ লোকসান আবন্টন বিবরণীর মাধ্যমে? এটি আমরা সবাই এখন জানি যে একতরফা দাখিলা পদ্ধতিতে লাভ ক্ষতি বিবরণীর মাধ্যমে নিট লাভ বা ক্ষতি নিরূপণ করা হয়। এরপরের প্রশ্ন হচ্ছে 27 একতরফা দাখিলা পদ্ধতি ব্যবহারের কারণ কি? কি কারণে একতরফা দাখিলা পদ্ধতি ব্যবহার করা হয়?
1 নম্বর অপশন হচ্ছে কম ব্যয়বহুল, 2 নম্বর অপশন হচ্ছে মুনাফা নির্ধারণে অধিক নির্ভরযোগ্য। কম ব্যয়বহুল এটি ঠিক আছে, একতরফা দাখিলা পদ্ধতিতে সংরক্ষণ করাতে ব্যয় কম হয়। এটিও কিন্তু আমাদের একদম প্রথম ক্লাসের যে আলোচনা ছিল সেখানে তোমরা পাবে। আমরা আলোচনা করেছি যে কেন একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করতে ব্যবসায়ী আগ্রহী হয়, তার একটি কারণ হচ্ছে হিসাব সংরক্ষণে ব্যয় কম। 2 নম্বর অপশন হচ্ছে মুনাফা নির্ধারণ অধিক নির্ভরযোগ্য না, এটি সঠিক নয়, কারণ একতরফা দাখিলা পদ্ধতিতে যে মুনাফা নির্ধারণ করা হয় সেটি অধিক নির্ভরযোগ্য নয়, তাহলে 2 নম্বর অপশন গ্রহণ করা যাবে না। 3 নম্বর অপশন বলা হচ্ছে হিসাব শাস্ত্রে কম জ্ঞান সম্পন্ন লোকের ব্যবহার। হ্যাঁ, যাদের হিসাব শাস্ত্রে জ্ঞান কম আছে সেই ধরনের ব্যক্তিরা কিন্তু একতরফা দাখিলা পদ্ধতি ব্যবহার করতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। তাহলে আমাদের উত্তর হবে 1 ও 3, মানে খ হচ্ছে কাঙ্ক্ষিত উত্তর। তাহলে এই 27টি নৈর্ব্যক্তিক বা বহু নির্বাচনী প্রশ্নই কিন্তু আমি ভিন্ন ভিন্ন ধরনের পেয়েছি। তোমাদের 2015 সাল থেকে 2019 সাল পর্যন্ত যে প্রশ্নগুলি আছে সেগুলিকে পর্যালোচনা করে 27টি ভিন্ন ভিন্ন প্রশ্ন, একই প্রশ্ন অনেকবার এসেছে এই ধরনের আছে। তো রিপিট প্রশ্নগুলি এখানে আমি আনিনি, শুধুমাত্র ভিন্ন ভিন্ন ধরনের যে 27টি প্রশ্ন আছে সবগুলি এখানে নিয়ে এসেছি, এবং এই 27টি প্রশ্নের উত্তর যদি তোমরা পারো, আশা করি একতরফা দাখিলা পদ্ধতিতে বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না। এবং আজকের এই ক্লাসের মাধ্যমেই কিন্তু আমাদের একতরফা দাখিলা পদ্ধতি সমাপ্ত হচ্ছে। আগামী ক্লাস থেকে আমরা তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র শুরু করব। দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় দিয়ে আমাদের দ্বিতীয় পত্র শুরু হবে। সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।